স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনাতেই মাদ্রাসার শিক্ষকদের উপরে এই ধরনের হামলা পুলিশ চালিয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। মাদ্রাসার শিক্ষকদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই যে হামলা হলো মাদ্রাসার শিক্ষকদের উপরে, এই হামলা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনাতে হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই মুহূর্তে পুলিশের কারোর সাহস হবে না এমনি এমনি কারোর উপর হামলা করা, লাঠিচার্জ করা, টিয়ার গ্যাস নিক্ষেপ করা। সুতরাং যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনাতেই মাদ্রাসার শিক্ষকদের উপরে এই ধরনের হামলা পুলিশ চালিয়েছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। মাদ্রাসার শিক্ষকদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নতুন দল আসতেই পারে, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনি যদি দল গঠন করেন তাহলে সেটি হবে কিংস পার্টি। একদিকে ছাত্ররা উপদেষ্টা, অন্যদিকে সেই ছাত্রদের একটি অংশ দল গঠন করতে চায়। এখন এই যে ছাত্রদের সাথে ছাত্রদের সম্পর্ক, এই সম্পর্কের দূরত্ব আপনি কিভাবে সৃষ্টি করবেন? আপনি পারবেন না। তার মানে ছাত্রদের নিরপেক্ষতা ধরে রাখার জন্য যে সকল ছাত্র উপদেষ্টারা সরকারে রয়েছেন তাদের উচিত হবে পদত্যাগ করা। পদত্যাগ না করে যদি আপনি দল গঠন করেন সেটি হবে কিংস পার্টি। কারণ আপনি কিন্তু ওই যে সম্পর্ক নষ্ট করতে পারতেছেন না। আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন না যে ছাত্রদের সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি পিছন থেকেও কিন্তু সুবিধা বা সুযোগ সৃষ্টি করতে পারেন ছাত্রদের জন্য। জিয়াবাদ শব্দটা বাংলাদেশে অতীতে কখনোই আমরা শুনিনি। আমরা বর্তমানে দেখছি যে কেউ কেউ এই বিষয়ে বক্তব্য দিচ্ছে। আমি আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন, একজন দক্ষ শাসক ছিলেন, যাকে নিয়ে বিতর্ক এখনো পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারেনি। সুতরাং হঠাৎ করে যদি নাগরিক কমিটির কেউ বা ছাত্রদের কেউ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে, আমরা মনে করি যে রাজনৈতিক কারণেই এই বিতর্ক খামাখা সৃষ্টি করা হচ্ছে। এই বিতর্ক সৃষ্টি করলে আসলে ভালো হবে না, বরং যে বিতর্কের সৃষ্টি করবে তিনিই ক্ষতিগ্রস্ত হবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো ক্ষতি হবে না। তিনি একজন মহান নেতা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি যদি ওই সময় যুদ্ধের ঘোষণা না দিতেন তাহলে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেতাম না। সুতরাং সেই নেতাকে নিয়ে এই মুহূর্তে এই ধরনের বক্তব্য দেওয়া এটি অনুচিত। আপনি কাকে নিয়ে সমালোচনা করতে পারেন, কাকে নিয়ে পারেন না, সেটা কিন্তু আপনাকে বাছবিচার করার সক্ষমতা থাকতে হবে। অন্যথায় আপনার রাজনৈতিক ম্যাচুরিটি নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। গণ অধিকার পরিষদ একটি নতুন দল, একটি উদীয়মান শক্তি। ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা 300 আসনে ইলেকশন করতে চাই। সেই জায়গা থেকে আমরা সারা দেশে ক্যাম্পেইন করছি। আমার জেলা ঝিনাইদহ সদরে আমার বেড়ে ওঠা। সেখানে আমি যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, গণসংযোগ করছি, মানুষের আকাঙ্ক্ষা জানতে চাচ্ছি। মানুষ কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার চায়, ন্যূনতম রাষ্ট্র সংস্কার। একই সাথে মানুষ কিন্তু ইলেকশন চায়, কারণ দীর্ঘ সময় ধরে মানুষ ভোট দিতে পারে না। বিশেষ করে হাসিনার আয়োজিত যে ইলেকশনগুলো ছিল, 3টা নির্বাচন, সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের রয়েছে, একই সাথে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন আয়োজনের যে প্রক্রিয়া, সেটি একসাথেই সমান্তরালভাবে চলা দরকার। আমার মনে হয় যে কোনো দল বলছে না যে রাষ্ট্র সংস্কার দরকার নেই। জাতিকে অন্ধকারে রেখে রাষ্ট্র সংস্কার করতে চাইলে সেটি দেশের জনগণ গ্রহণ করবে না, সেটি রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে না। দলগুলো সরকারকে সহযোগিতা করছে, যেদিন সহযোগিতা বন্ধ করে দিবে সেদিন কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার ব্যর্থ হলে এই দেশ ব্যর্থ হবে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হবে, আমরা সকলেই ব্যর্থ হব। আওয়ামী লীগ কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে। সুতরাং আওয়ামী লীগকে যদি আপনি ছাড় দেন, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে যেতে পারবে, আমরা বাধা দিব না, সেটি কিন্তু দেশের জনগণ মানবে না। ইতিমধ্যে সরকারের একদম উপদেষ্টা পর্যায় থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটি হতাশাজনক। বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। প্রথমবার শেখ মুজিবের নেতৃত্বে কিন্তু গণহত্যা হয়েছে। শেখ মুজিবের অধ্যায় 75-এ কিন্তু আওয়ামী লীগের অন্য এক পক্ষ বা অন্য নেতাকর্মীরা শেষ করে দিয়েছিল।
কারণ তিনি বাকশাল কায়েম করেছিলেন এবং ওই সময়ই কিন্তু শেখ মুজিবের ইতিহাসটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে 21 বছর পরে মানুষের কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে হিজাব করে তসবিহ হাতে নিয়ে ওই সময় শেখ হাসিনা বলেছিল আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে আরেকবার সুযোগ দাও। এদেশের আবেগ তাড়িত জনগণ আওয়ামী লীগকে আরেকবার সুযোগ দিল। ফলাফল কি হলো? ফলাফল আওয়ামী লীগ বাংলাদেশে দ্বিতীয়বার গণহত্যা চালালো। 15 বছর ধরে মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করলো। অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্বিতীয়বার গণহত্যা পরিচালিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের তৃতীয়বার গণহত্যা পরিচালিত হোক, সেটি আমরা চাই না। যে কারণে আমাদের স্পষ্ট দাবি, বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে। বিচারের পরে যদি প্রমাণিত হয়, প্রমাণিত তো অবশ্য হবে যে আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত, এই ব্যানারটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সংগঠিত হয়ে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টাও যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিব, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করব। কথা স্পষ্ট, আওয়ামী লীগকে ছাড় দেওয়া যাবে না। এখন যদি আপনি ট্রাম্পের দিকে তাকিয়ে থাকেন, মোদির দিকে তাকিয়ে থাকেন, আওয়ামী লীগ যদি মনে করে মোদি তাদেরকে রক্ষা করবে, এটি আসলে এই মুহূর্তে বাংলাদেশের সে ধরনের পরিবেশ নাই। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে স্বাধীন। ভারত হস্তক্ষেপ করে কিছু করতে পারবে না, আমেরিকাও পারবে না। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে এই মুহূর্তে আমরা ভারতের দিকে তাকিয়ে রয়েছি, ভারত আমাদের হয়ে আন্তর্জাতিকভাবে লিঙ্ক করবে, লবিং করবে, তদবির করবে, এটি আসলে আওয়ামী লীগের আকাশ কুসুম কল্পনা। এই কল্পনার মধ্যে থেকে লাভ নেই। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, ছাত্ররা পালিয়ে গেছে, নানান গুজবের ফান্দে পা দিয়ে আওয়ামী লীগের যুবলীগের কিছু নেতাকর্মীরা মাঠে নেমেছিল। ফলাফল কি হলো? ফলাফল তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু গণধোলাই খেয়েছে। সুতরাং এখন হাসিনার কল রেকর্ডের ফাঁদে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাস্তায় নামে, তাহলে কিন্তু তাদের পরিণতি কিন্তু খারাপ হবে।